এখনো আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে ফ্রিডম আফটার স্পিচ থাকে কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনি বলতে পারবেন আপনি যা মন চায় বলে গেলেন, তারপরে ফ্রিডম আফটার স্পিচ থাকে কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। যখনই দেখবেন যে ফ্রিডম আফটার স্পিচ নাই, তার মানে ফ্রিডম অফ স্পিচ আপনার নাই, এটা আপনি সিম্পল ব্যাটার। আর যদি জুডিশিয়ারির দিকে আসেন আপনি, বা বিচার ব্যবস্থার দিকে যদি আপনি আসেন, আপনি বলেন যে আপনি যখন খুব সুপরিকল্পিত ভাবে যখন আপনি একটা বিচার বিভাগকে নির্বাহী বিভাগের অধীনে নিয়ে যাচ্ছেন, তার মানে আপনি নির্বাহী বিভাগের অধীনে গিয়ে নেওয়ার পর বিচার ব্যবস্থায় যারা বিচার কাজে নিয়োজিত থাকবেন, তাদের পাশ দিয়ে যখন নির্বাহী বিভাগের লোকগুলো হাঁটাচলা করবে, তখন তাদের বারবার মনে হবে এরা আমার নিয়োগকর্তা। এবং যখন কেউ ভাববে যে এরা আমার নিয়োগকর্তা, সেই ব্যক্তি স্বাধীনভাবে কাজ করতে পারবে না, আপনি লিখে রাখতে পারেন। এক। দুই, যারা বিশ্বাস করেন যে আমরা বিচার বিভাগের স্বাধীনতা চাই, তারা অ্যাটলিস্ট বিচার বিভাগের সচিবালয়টা যখন স্টপ করে দেয়, বন্ধ করে দেয়, আইনটাকে পাস না করে, দ্যাট ইজ অধ্যাদেশটাকে বাতিল করে দিয়ে বা তাকে গ্রহণ না করে, যখন একটা সচিবালয় বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় হয়েছে, সেই অবস্থায় যখন তাকে স্টপ করে দেওয়া হয়, তখন তো আপনাকে বোঝা যায় ইন্টেনশন কি। আপনি জানেন যে ক্রিমিনাল কেসের ক্ষেত্রে মোটিভ ইন্টেনশন একটা ফ্যাক্টর। তাহলে আপনি এখানে মোটিভটা কি, ইন্টেনশনটা কি? আপনি বিচার বিভাগের স্বাধীনতা চাইবেনই, তাহলে আপনি কেন এই পৃথক বিচার বিভাগের যে পৃথক সচিবালয়, সেই অধ্যাদেশটা আমরা কেন পাশ করলাম না? সুতরাং এটা আপনি একটা বিরাট বার্তা দিয়ে দিচ্ছেন অলরেডি। ইয়েস, আমার মনে হয় যে আপনি এই সরকারের ইন্টেনশনের কথা বলতেছেন, কিন্তু আমি যেটা আপনার কাছে একজন আইনজ্ঞ হিসেবে জানতে চাই যে মানে অ্যাডভোকেট রাজাকে, মানে আমি আর যাই হই আইনজ্ঞ তো কিছুতেই না, কারণ আমি আইন বিষয়ে আমার কোনো পড়াশোনা মানে ডিগ্রি নাই, তো আইনজ্ঞ তো অনেক পরের ব্যাপার। আমি যেটা জানতে চাইতেছি যে আপনি যাদেরকে বলতেছেন যে উনি মিডিয়াতে আওয়ামী লীগ সরকারের পক্ষে কথা বলেছেন, সেই জন্য তার বিপক্ষে আওয়ামী লীগ সরকারের যত খুন, যত জুলুম, সেইটা আমরা তাকে এনাবলার বলে তাকে আমরা বিচার করতে পারি, এবং এইটা বলে আপনি এক ধরনের জনসমর্থনও আমরা এর পক্ষে দেখছি। এইটা আসলে বিচার ব্যবস্থার জন্য বা মুক্ত স্বাধীনতার জন্য কতটা ঠিক? আমার প্রথম কথা হলো যে এই যে অভিযোগগুলো, যে কে হত্যা করলো, কে ক্ষমতা থেকে হত্যা করলো, কার ইঙ্গিতে হত্যা হইলো, এটার বিচার নিয়ে যখন আমরা আলোচনা করি, আমরা যেমন কি বলে স্বাধীনতা বিরোধী শক্তি নিয়ে আলোচনা করি, তারা দীর্ঘদিন স্বাধীনতা বিরোধী শক্তি। কেউ কেউ বলছেন যে তারা ক্ষমা চাইলে, আমরা টক শোতেও শুনছি, আপনিও শুনছেন যে জামাত ইসলাম বা এরা ক্ষমা চায় না কেন, এরা ক্ষমা চাইলেই তো হয়ে যায়। এখন আমি আপনাকে একটা কথা বলি, এই যে অভিযোগগুলা, এটা কি আসলে রিয়েল কমপ্লেইন নাকি পলিটিক্যাল কমপ্লেইন? এই জায়গাটা আপনাকে প্রথমে অ্যাসার্টেন করতে হবে। এই অভিযোগগুলো কি রিয়েল অভিযোগ না রাজনৈতিক অভিযোগ? কেন বলছি, আপনি যেহেতু বিচার বিভাগে ছিলেন, সেজন্য বলছি যে কতগুলা অফেন্স আছে যেটা আপনি আদালতের অনুমতি নিয়ে করতে পারেন, কম্প্রোমাইজ করতে পারেন। কিছু আছে অনুমতি না নিয়ে কম্প্রোমাইজ করতে পারেন, আবার কিছু আছে আদালত পারমিশন দিতে পারবে না কম্প্রোমাইজ করতে, এটা নিশ্চয়ই আপনি জানেন। তো সেক্ষেত্রে আপনি যদি 2 লক্ষ মা বোনের ইজ্জত যখন লুটে নেওয়া হইলো, কিংবা 30 লক্ষ শহীদ হইলো, শহীদ আমরা বলি যুদ্ধের জন্য, কিন্তু ইনফ্যাক্ট তারা তো নিহত হয়েছে বা তাদেরকে হত্যা করা হয়েছে, তাহলে এই হত্যার যে বিচার এবং ধর্ষণ যদি বলেন, মা বোনের সম্ভ্রম নষ্ট করার, সেটার যে বিচার, এগুলো তো কোনোভাবে কম্পাউন্ডেবল না, এটা ক্ষমা চেলেও মাফ হবে না। তাহলে এই অভিযোগটা 55 বছর ধরে চললো, দুইটা সরকার, আজকে যারা ক্ষমতা আছে তারা এবং যারা পতিত সরকার হইলো, ঘুরে ফিরে তারাই সবচেয়ে বড় রোল প্লে করছে বাংলাদেশে ক্ষমতায়। যদি বিশেষ করে আমি শেখ হাসিনার আমল ধরি, বেগম খালেদার আমল ধরি, দুইয়ে মিলে পাক্কা 30টা বছর দেশে ছিলেন, ক্ষমতায় ছিলেন। তাহলে এই অভিযোগটা কি শুধুই রাজনৈতিক অভিযোগ নাকি আসলে ক্রিমিনাল অফেন্স? ক্রিমিনাল অফেন্সের তামাদি নাই, ক্রিমিনাল অফেন্সের মাপ নাই যে অপরাধগুলো তারা করছে। তাহলে এটার বিচার কেন হচ্ছে না? অথচ চালকাল ধরে আমরা এই শব্দগুলো শুনতেছি। একইভাবে আপনি যদি শেখ হাসিনার আমলটা নিয়ে আসেন, এটা কি এখন রিয়েল কমপ্লেন না পলিটিক্যাল কমপ্লেন? যদি রিয়েল কমপ্লেন হয়, বিচার করতে হবে। ইউনূস সাহেব উনি যা করে গেছেন, সেখানে যদি রিয়েল কমপ্লেন থাকে, বিচার করতে হবে। তাই আমার প্রশ্ন, কমপ্লেন গুলা পলিটিক্যাল নাকি কমপ্লেন গুলা রিয়েল? এইখানে আগে আমি শেষ করছি। যদি পলিটিক্যাল কমপ্লেন হয়, তাহলে আপনাদের কোনো রাইট নেই পলিটিক্যাল ইস্যু নিয়ে 55 বছর ধরে বিতর্ক করার, নাম্বার 1। আর যদি এটা রিয়েল কমপ্লেন হয়, কারো মাফ করার অধিকার নাই, আর টিভিতে বিতর্ক করার অধিকার নাই। আপনাদের বিচার করতে হবে। আর যদি বিচার করতে না পারেন, আপনাদেরকে ব্যাখ্যা দিতে হবে কেন পারছেন না। বিচার করতে না পারলে বিতর্ক তুলবেন না, নিজেরা কুইট করবেন যার যার পজিশন থেকে, কারণ বিচার করার নৈতিক দায়িত্ব আপনার। আমার মনে হয় যে রাজাকিব ভাই তার জায়গা থেকে বলছেন, কিন্তু আমরা নিশ্চয়ই আরো এটা জানতে চাই। আমি একটু জনাব আকবর হোসেন আপনার কাছে আসি। যে জনাব হোসেন, আমি মানে যে প্রশ্নটা করতে চেয়েছিলাম সেটা রিপিট না করে একটু এর মধ্যে একটু সংযুক্ত করি। সেটা হচ্ছে যে সরকারের বা একটা সাংঘাতিক ক্ষমতার কেন্দ্রবিন্দুকে যথেষ্ট পরিমাণে সমালোচনা করা হয় নাই, বা সমালোচনাই করা হয় নাই, তাদের সাথে গিয়ে ছবি তোলা হয়েছে, তাদেরকে অনেক ভালো বলা হয়েছে, তাদের
কে সোজা বাংলা ভাষায় তেল দেওয়া হয়েছে, এই অভিযোগে সাংবাদিকের বিরুদ্ধে এই হত্যা মামলা বা খুনের মামলা চলতে পারে কিনা, বা কেউ কেউ এইটাও বলতে পারেন কিনা। আমি সরকারের একজন গুরুত্বপূর্ণ লোককে এটা বলতে শুনলাম, তারা হত্যার চেয়ে খুনের চেয়েও বড় অপরাধ করেছে। এটা নিয়ে আমার দৃষ্টিভঙ্গি খুবই পরিষ্কার। আমি মনে করি যে না, এটা চলতে পারে না, অ্যাবসলিউটলি এটা চলতে পারে না। এটা খুবই অগ্রহণযোগ্য ব্যাপার। কারণ 5ই অগস্ট হয়ে যাওয়ার পরে এখন প্রায় 2.25 বছর হতে চললো। কোন সাংবাদিক প্রায় 2.25 বছর ধরে কারাগারে আছেন এবং ওনাদের বিরুদ্ধে অভিযোগ কি? হত্যা মামলার অভিযোগ। আজকে 2.25 বছরও যদি আপনি কোনো চার্জ গ্রহণ মানে গঠন করতে না পারেন, বিচার শুরু করতে না পারেন, তাহলে এই মামলার আদৌ মেরিট আছে কিনা, এটা নিয়ে আমার প্রশ্ন আছে। আমি আইনের বিষয়গুলোতে অত গভীরভাবে যাব না। এটা রাজ্জাকি সাহেব যা বলেছেন উনি হয়তো সেটা আরো ডিটেইল বলতে পারেন। এখন আমি ওনার কথা সূত্র ধরেই বলছি, এখানে দুইটা লেন্স আছে। আপনি কি এটাকে লিগ্যাল লেন্স দিয়ে দেখবেন নাকি পলিটিক্যাল লেন্স দিয়ে দেখবেন? আমার মনে হয় তাদের মামলাগুলোকে পলিটিক্যাল লেন্স দিয়ে বিবেচনা করা হচ্ছে। এখানে লিগ্যাল বেসিস খুবই কম বলে আমার ধারণা। কারণ যেই হত্যা মামলার চার্জ ফ্রেম করতে বিচার শুরু হতে 2 বছরের বেশি সময় লাগে, সেখানে কি সাবস্টেন্স আছে আমি জানি না। আর আপনি যেটা বললেন যে অনেক সাংবাদিক হয়তো হ্যাঁ শেখ হাসিনার প্রশংসা করেছে, তাকে সোকল তেল মেরেছে, আমরা যেটা বলছেন, আর অনেক কিছু করেছে, এইটা তাদের বিরুদ্ধে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য যথেষ্ট কারণ হতে পারে না। কারণ আপনার একটা রাজনৈতিক মতাদর্শ থাকে। এখন আমি দেখেন সাংবাদিকতাকে মানে বিচার করে হচ্ছে যে দিন শেষ পাঠক আপনাকে বিচার করবে। অ্যাবসলিউটলি পাঠক আপনাকে বিচার করবে। আপনি খালিদ মহিউদ্দিন সাংবাদিকতা করেন, আপনার সমালোচনা আছে, লোকে আপনাকে প্রশংসাও করছে, নিন্দাও করছে। তো এই যে নিন্দা এবং প্রশংসার ভিতর দিয়ে কিন্তু আপনার সাংবাদিকতা গড়ে উঠবে। আমরা কিন্তু কাউকে বলতে পারবো না যে সবাই আমার প্রশংসা করবে। আমার বহু এনিমি আছে সাংবাদিকতায়, থাকতেই পারে। তাই বলে কি আপনি আমার বিরুদ্ধে হত্যা মামলা ঠুকে দেবেন? এখন আসেন স্পেসিফিক ওই যে গণ অভ্যুত্থানের সময়টাতে, সেই সময় যদি কেউ স্পেসিফিকলি গণ অভ্যুত্থানের এই যে পুলিশ যেভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে শেখ হাসিনার নির্দেশে, এটাতে যদি কেউ সমর্থন দিয়ে থাকে, রিমোটলিও দিয়ে থাকে, এটা আপনি প্রমাণ করেন, এটাকে আপনি ডকুমেন্টারি এভিডেন্সের মাধ্যমে প্রমাণ করেন। কিন্তু সেটা তো করতে পারছেন না আপনি। তাহলে একটা মানুষ কতদিন কারাগারে থাকবে? আপনি যদি মানবাধিকার সমুন্নত রাখার কথা বলেন, এটা তো বেসিক হিউম্যান রাইটস কে কন্ট্রাডিক্ট করে, তাই নয় কি? অবশ্যই। আর যদি কারোর বিরুদ্ধে আপনার দুর্নীতির অভিযোগ থেকে থাকে, তাহলে সেটা চার্জ ফ্রেম আপনি করতে পারেন। কিন্তু আমি না, আমার ধারণা বাংলাদেশে এটা কেউই বিশ্বাস করবে না যেসব সাংবাদিকরা কারাগারে আছেন ওনারা হত্যা মামলায় অভিযুক্ত হতে পারেন। আমি জনাব আকবর হোসেন, এই প্রশ্নটা শুরুটা আপনার থেকে করি। আমি অ্যাডভোকেট রাজ্জাকের কাছে যাবো যে এইটার ব্যাপারে তার মতামত জানতে। একই প্রশ্ন। আমি কিন্তু আশা করেছিলাম যখন 5 আগস্টের পরে নতুন সরকার গঠিত হয়েছে, তারা আসলে কোনো কিছু একটা লেন্সে, যেটা আপনারা দেখার কথা বলতেছেন, সেইটা একটা ক্ষমতা বানের লেন্সে দেখবেন না। কেন আমি উদাহরণ দেই, সাংবাদিকরা যে অপরাধ করেছেন প্রায় একই বা তার চেয়ে 10 গুণ বেশি অপরাধ করেছেন ক্ষমতাবান ব্যবসায়ীরা, ক্ষমতাবান সংবাদ মাধ্যমের মালিকেরা। তারা প্রায় 10 গুণ অপরাধ। আপনি যে সময়টার কথা বলেছেন সেই সময়টা বলেছেন। আমরা কিন্তু ছাত্র, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছেন, তাদেরকে, ডক্টর ইউনূস সরকারের সবাইকে তাদের বিরুদ্ধে একটা কথা বলতে দেখি নাই, বরং উল্টোটা দেখছি। তাদেরকে গিয়ে যারা প্রশংসা করে এসছেন তাদেরকে 21 পুরস্কার দেওয়া হয়েছে সাংবাদিকতায়, এবং অনেক হাততালি দেওয়া হয়েছে, বিশেষ সাংবাদিক সেগুলি বলা হয়েছে। এইটা কারণ কি বলে আপনি মনে করেন? মানে এটা কেমনে হইলো? মানে ওয়ানলি বিকজ সাংবাদিকরা কম পয়সাওয়ালা, ব্যবসায়ীরা বেশি? আপনি আগে বলবেন, তারপর আমরা এক্স্যাক্টলি আপনি খুব চমৎকার একটা উদাহরণ তুলে ধরেছেন যে দেখুন, ব্যবসায়ীদেরকে আপনি কখনো ইগনোর করতে পারবেন না। আমি যদি সোজা কথা বলি, এই যে বসুন্ধরা গ্রুপ বা এদের মতো অনেকে কিন্তু 1/11 সময় পালিয়ে গিয়েছিলেন। ঠিক যখন আবার আওয়ামী লীগ ক্ষমতা আসলো, তারা কিন্তু বীর দর্পে ডাবল ক্ষমতা নিয়ে তারা ফিরে আসলো। একই অবস্থা আপনি দেখেন যে এরা কিন্তু সবাই আছে, তাদের ব্যবসা চলছে, সবই চলছে। তাদের সঙ্গে এখন যারা ক্ষমতাসীন দল আছে তারা নানাভাবে বৈঠক করছে। আমরা শুনছি যে হ্যাঁ, আড়ালে আবডালেও বৈঠক হচ্ছে, যেগুলো প্রমাণ করতে পারবো না, সেগুলো আমরা বলবো না, কিন্তু তারা যাচ্ছেন তো বিভিন্ন মিটিং এ। কারণ হচ্ছে যে ওনারা মনে করেন, আমাদের পলিটিক্যাল পার্টিগুলো মনে করে যে আমার ব্যবসায়ীদেরকে দরকার। কারণ কি দরকার? ব্যাপারটা এরকম হতে পারে যে আপনি একজন বিজনেসম্যান, আপনার বিরুদ্ধে কিছু অভিযোগ উঠেছে, এখন সেই অভিযোগটাকে আপনার এগেইনস্টে ব্যবহার করে মানে আপনাকে একটা ক্যাশ কাউ করা হবে, যত বেশি দুগ্ধ দহন করা যায় ওইটা দিয়ে টাকা বের করা হবে। এখন সাংবাদিকের ক্ষেত্রে তো আপনি সেটা পারবেন না। আপনি বা আমি কারাগারে গেলে আমার এবং আপনার ফ্যামিলি সাফার করবে, তাই না কি? আমার জন্য আপনার জন্য জামিনে এসে 5-10 জন লয়ার দাঁড়াবে না, যারা পলিটিক্যাল ব্যাকআপ আছে তাদের জন্য দাঁড়াবে। সো এটা ইজি, সাংবাদিকের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করাটাও ইজি। আমি বলছি না যে তারা কোনো একেবারে সবাই দুধে ধোয়া তুলসী পাতা এই টাইপের। প্রত্যেকটা প্রফেশনে করাপশন আছে। আমাদের বাংলাদেশের প্রতিটা প্রফেশন করাপ্ট। আইনজীবীদের মধ্যে করাপ্ট নেই, আমরা তো জানি সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে কি হয়, নিম্ন আদালতে কি হয়। ব্যবসায়ীদের মধ্যে আছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে আছে, সাংবাদিকদের মধ্যেও আছে। ওকে, আমার পলিউশনটা সাংবাদিকদের মধ্যেও আছে। সো ব্যাপারটাকে আপনার দেখতে হবে। জি, আপনি শেষ করেন। জি।
হ্যাঁ, সেই জন্য আমি বলছি যে ব্যাপারটাকে আপনি দেখতে হবে। আপনি যদি দেখেন যে এটাকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে, তাহলে একটা উত্তর পাবেন, আপনি সেভাবে দেখবেন। আর যদি আপনি আইনগতভাবে দেখেন, তাহলে আরেকটা উত্তর পাবেন। যেটা আমি বলছিলাম, যে যদি আইনগতভাবে দেখেই থাকেন, তাহলে একটা ব্যক্তির এগেইনস্টে আজকে 2 বছরের চার্জ ফ্রেম হলো না কেন, বিচার শুরু হলো না কেন? এতদিনে তো রায় হয়ে যাওয়ার কথা ছিল। আমি একটু জনাব আকবর হোসেনের কথাটা একটু ধার করি, যে সাংবাদিকদের বিরুদ্ধে নেরেটিভ তৈরি করাটা ইজি, ওদেরকে শাস্তি দেওয়া ইজি, যেই কারণে মানে সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারও যেটা করেছেন, বর্তমান সরকার সেটা কন্টিনিউ করতেছেন, মানে একটু আলাদা না। যদি আমরা একটু অ্যাডভোকেট রাজ্জাকের কাছে একটু শুনি, অ্যাডভোকেট রাজ্জাক এটা কি মনে করেন? আমি আপনার এই যে বিচার কি বলে, যে আপনি বিশেষ করে সাংবাদিক যারা গ্রেপ্তার, যাদের কথা আপনি বলছেন, আপনি যদি ক্যাটাগরিক্যালি শুধু সাংবাদিক বলবো কেন আমি, আমার প্রশ্ন হচ্ছে যে আপনি তিনটা গ্রাউন্ড যদি সিম্পল ধরেন যে আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, সেটা হত্যা মামলা হোক না চুরি মামলা হোক, ডাকাতি মামলা হোক, লুটেরার মামলা, হোয়াট এভার দ্য কেসিস, ভাই যেমন আকবর ভাই যেমন বললেন সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা, আমি ধরে নিলাম তর্কের খাতিরে হত্যা মামলা হয়েছে, ভালো কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনার যতক্ষণে পুলিশ রিপোর্ট না হবে, একটা পুলিশ রিপোর্ট হইল না এখন পর্যন্ত, অথচ আপনি বিনা বিচারে কাস্টডিতে, তাহলে এটাই তো সবচেয়ে বড় গ্রাউন্ড। আপনি তো এই গ্রাউন্ডেই আপনি বেল পাবেন। এখন এই যে বেলটা পাচ্ছেন না কেন, এখানে একটু আগে আমি বলে গেছি, আপনি যখন বিচার বিভাগকে নির্বাহী বিভাগের অধীনস্থ রাখবেন, তখন বিচার বিভাগের হাত পাটা বন্ধ হয়ে যায়, বাধা পড়ে যায়। কারণ আপনি যদি আমি যদি ভাবতে থাকি সবসময় খালেদ মহিউদ্দিন সাহেবের দেখে, যারে উনি তো আমার নিয়োগকর্তা, উনি যখন নিয়োগকর্তা, ওনার সিদ্ধান্তের জন্য আমি বসে থাকবো। সুতরাং ওই সিদ্ধান্ত যতক্ষণে না হবে, ততক্ষণে আপনি যে আশাগুলো করছেন সেগুলো হবে না। আরেকটা কথা বলি আপনাকে, এই যে বললো ভাই লয়ারে করাপ্ট আছে, জার্নালিস্টে আছে, আমলাতে আছে, বিজনেসম্যানে আছে, ইয়েস আছে। কিভাবে? আপনি যখনই দেখবেন কারো অস্বাভাবিক গ্রোথ হয়, অস্বাভাবিক গ্রোথ কোনটা? ফিনান্সিয়াল গ্রোথ। আপনি খালেদ মহিউদ্দিন সাহেব, আপনি যদি ভাবেন যে আপনি বাড়তি কোনো সুবিধা আর্ন করবেন না, অথচ আপনি এমপি মন্ত্রী হলে মানুষ বলবে, একসময় উনি যাদের বিরুদ্ধে আন্দোলন করছে তাদের দলে যোগ দিয়া এখন এমপি মন্ত্রী হইয়া চুপ করে বসে আছে। এই চুপ করে বসে থাকা কিন্তু তার ব্যক্তিত্বহীনতার লক্ষণ। কিন্তু তাহলে চুপ করে বসে আছেন কেন? যারা টিভির টকশোর মাধ্যমে পরিচিত হয়েছেন, তারা কিন্তু এমপি হইয়া বাড়তি পরিচিত হন নাই। কিন্তু এই ব্লেমটা নিচ্ছেন কেন? বিকজ এনিওয়ে হি ইজ বেনিফিটেড। আর এই বেনিফিটটাকে কিন্তু ক্যালকুলেট করবেন শুধুই টাকা দিয়া, শুধুই টাকা দিয়া, শুধুই টাকা দিয়া। আমি একটু মাঝখানে আমি একটু আপনাকে প্রশ্ন করি, যে বিচার বিভাগের স্বাধীনতার কথাটা এবং বিচার বিভাগ নির্বাহী বিভাগের অধীনে থাকার কথাটা আপনি বারবার যেহেতু আনছেন, সেই আমি বলি, আসলে বিচার বিভাগ প্র্যাকটিক্যালি বাংলাদেশ থেকে আলাদা হয়ে গেছে। সুপ্রিম কোর্ট যেদিন 1998 সালে রায় দিয়েছে, তারপরে সরকার বিভিন্নভাবে এটা মানছে, যতটুকু মানছে মানে নাই। কিন্তু এখন যেটা অবস্থা, সেই অবস্থার মধ্যে আমি ট্রায়াল কোর্টের কথা জানি, যেহেতু আপনি আমাকে বলছেন যে আমার অনেক বন্ধু বান্ধব অনুজ অগ্রজ তারা রয়েছেন ট্রায়াল কোর্টে, তারা কিন্তু অনেক সময় অনেক রায় দেন, সে রায় দিয়ে সাফার করেন, যেহেতু তাদেরকে বদলি করা যায়, তাদেরকে অন্য জায়গায় দিয়ে দেওয়া যায়, থেকে প্রত্যাহার করা যায়। কিন্তু আমাদের একটা এপিলেট কোর্ট আছে, যে কোর্টটার মধ্যে দুইটা ভাগ, একটা হাইকোর্ট, একটা এপিলেট ডিভিশন। এই দুইটা এপিলেট কোর্টও কেন ওই জায়গাগুলি দেখতে পায় না? তাদের তো ক্ষমতা আছে দেখার, যেটা আছে। আর আমি আপনাদের কাছে যেটা বিচার দিতে চাই, সেটা হলো কি, আমি কিন্তু যে বয়সে কম থাকলেও আমি দেখেছি, ইভেন হুসেইন মোহাম্মদ এরশাদের আমলে, পরে বেগম খালেদা জিয়ার প্রথম আমলে, পরে আমার নিজের চোখে দেখা শেখ হাসিনার আমলে, কিন্তু আপনারা আইনজীবীরা যেই জজ সাহেব আসলে খারাপ রায় দিচ্ছে, তার কোর্ট আপনারা ঘোষণা দিয়ে আপনারা যেটাকে বলা হচ্ছে বয়কট করতেছেন, যে ওনার কোর্টে আর কোনো মামলা নিয়ে যাবেন না। আমরা কিন্তু এরকম কোনো কিছু এখন আর দেখি না, কারণ আপনাদের সুবিধা হয়, আপনারা যায় হচ্ছে ওই কোর্টের থেকে ওইটা আপনি নিয়ে আসেন। উচ্চ আদালত বলে কিন্তু এখন আসলে কিছু নাই। আপনি যতই সরকারের কাছে দোষ দেন, উচ্চ আদালত বা আপিল আদালত এবং যে আইনজীবীদের যে ভূমিকা পালন করার কথা, সেইটা আমরা দেখি না। এটা আমার একটা মন্তব্য, আপনি যদি এটা সম্পর্কে একটু বলেন। ভাই আমি আপনাকে খুব সহজভাবে, খালেদ ভাই, আচ্ছা আপনার তো ধারণা আছে যে বর্তমান বাজারে রাজ্জাকি কোন কোর্টে এপিয়ার করবে? মনে করেন রাজ্জাকিরে চেনে, সব কোর্ট চেনে, টিভিতে কথা বলি সে কারণে চেনে। কিন্তু এখন আমি খালি কোর্টে গিয়ে হাজির হয়ে বলবো আমি এই হিয়ারিংটা করব, আমার 5 লাখ টাকা ফি দিবেন, কথাটা কি যৌক্তিক? আদৌ কথার কথা বলছি আমি, কথাটা তো যৌক্তিক না। মানে আমি কোর্টে গেলে আমাকে 10 লাখ দিতে হবে কেন? এই ইনজাস্টিসটা কেন? when I am confident যে আমি কোর্টে গেলে আমি যেটা চাইবো সেটা পাইবো, তখনই আপনি এরকম টাকা চাইতে পারবেন। 1 2 যে ক্লায়েন্ট আপনার কাছে যাবে, সেই ক্লায়েন্টও বাংলাদেশের রাজনীতির আলোকে বিবেচনা করতে সক্ষম হন যে কাকে ধরলে পরে আমি কোর্ট থেকে এই বেনিফিট গুলো নিতে পারবো। ঠিক সেই লোকটাকে গিয়েই ধরে। আপনি যদি 5ই আগস্টের আগের সেট অফ লয়ার্স দেখেন, আমরা যদি দেখি সুপ্রিম কোর্টে যারা প্র্যাকটিস করছে রেগুলার, তারা তখনকার সময় 5ই আগস্টের পূর্ব পর্যন্ত যারা খুব মেধাবী লয়ার ছিল ইত্যাদি ইত্যাদি, তারা যখন 5ই আগস্টের পর চট করে চলে গেল, তখন কিন্তু মেধাবী আরেকটা গ্রুপ কিন্তু চলে আসলো। মেধা সরকার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে মেধাও চলে গেছে। যাই যেভাবে আপনি নেন, কিন্তু আবার আরেকটা সেট তো আছে। যেমন আমি আপনাকে আরো সহজ ভাবে বলি, ধরেন বাংলাদেশে 50 লক্ষ টাকা, 50 লক্ষ স্পটে চাঁদাবাজি, কথার কথা বলছি, এটা চাঁদাবাজি হয়। এটা 5ই আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। আচ্ছা 5ই আগস্টের পর তো যখন আওয়ামী লীগ চলে গেল, সেই চাঁদাবাজির জায়গাগুলো তো খালি হয়ে গেল, সেগুলো তো ছিল না। কিন্তু 6ই আগস্ট থেকে কি সেই জায়গাগুলো পূরণ হয় নাই? কারা পূরণ করেছে?
মানে কারা পূরণ করে? যারা এখন সরকার তার মানে ক্ষমতায় আছে তারা। আমি সেটা জানি না, এই যে আপনি বললেন, কিন্তু আমি বলছি জায়গাটা তো খালি নাই। জায়গা খালি নাই, এবং জায়গা তো খালি থাকার কথা ছিল। জায়গাটা তো খালি থাকার কথা ছিল ইফ ইউ আর অনেস্ট, ইফ ইউর পলিটিক্যাল পার্টি ইজ অনেস্ট, অথবা ইফ ইউনুস গভর্নমেন্ট ইজ অনেস্ট, ইফ XYZ ইজ অনেস্ট। নো, জায়গাগুলো পূরণ হয়ে গেছে এবং সেভাবে চলমান। তো এই যদি সিস্টেম হয়, আমার একটা জায়গা অন্তত দরকার। যে সংস্কারের কথা দীর্ঘ 18 মাস বলা হইলো, সব বাদ দেন, শুধু একটা জায়গায় যদি সংস্কার হয়, যে বিচার বিভাগটা সম্পূর্ণ আলাদা, তার উপরে কোনো আচ্ছা, ভয়। রাজাকি ভাই আপনি আমাকে বলেন তো, আমার যত ক্ষমতা কনস্টিটিউশনালি, আমি একটা চেয়ারে বসতেছি, আমি থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট হিসেবে এজলাসে বসছি, সেই ক্ষমতা আমি নিতে পারি না। আমার কাছে মনে হচ্ছে যে আমি একটা লোককে 5,000 টাকা জরিমানা করে দিতে পারবো, 6 মাস জেল দিয়ে দিতে পারবো। এই ক্ষমতা তো ঐশ্বরিক ক্ষমতা। যারা ওই চেয়ারে বসতেছেন কনস্টিটিউশনালি, জেলা জজ হইতে হইতে তারা সচিবের পদমর্যাদায় বেতন পাচ্ছেন, সুবিধা পাচ্ছেন। হাইকোর্টের জজদেরকে আমরা ধরা ছোঁয়ার বাইরে থাকতেছেন, এপিলেট ডিভিশনের জজদেরকে আরো, তাদের মানে আপনি কিভাবে আর এম্পাওয়ার করবেন? আপনি যদি একটা বিবেকবান মানুষ হিসেবে চিন্তা করেন, তাহলে পার্থিব জগতে সবচেয়ে ক্ষমতাধর হলো একজন বিচারক, যাকে আপনি ইনডাইরেক্ট বলতে পারেন নেক্সট টু গড। অর্থাৎ একটা লোকের কলমের খোঁচায় একজনের মৃত্যুদণ্ড হয়ে যাবে, একজনের কলমের খোঁচায় 40 বছরের ভিটা বাড়িটা চলে যাবে। এইটা যদি কারো বিবেক থাকে, সে যদি চিন্তা করে যে আমি কতখানি নিখুঁত, আমি কতখানি কোয়ালিফাইড, কতখানি অনেস্ট, কতখানি যোগ্যতা সম্পন্ন, এটা যদি একবার সে চিন্তা করে, তাহলে বাংলাদেশে জাস্টিস করার জন্য আপনি লোক খুঁজে পাবেন না। অ্যাবসলিউটলি, আমি বক্তব্যের সাথে একমত। আমি জনাব আকবর হোসেনের কাছে আসি, শুধু একটা মন্তব্য করি যে আমরা দেখেছি যে বিচারকেরা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যখন মামলা চলতো, শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন দেখা যেত যে উনার সব কিছু উনারা দেখতে পাচ্ছেন যে উনি এইটা ভুল করছেন, এইটা ফল করছেন, এইটার মধ্যে এইটা হয়েছে। সেই একই বিচারক, চেয়ার তো বদলায়, হয়তো মানুষটা বদলাইছে, উনারা তার কোনো ফলটি খুঁজে পাচ্ছেন না যখন উনি আবার চেয়ারে আসছেন। মানে এটা তো কোনো একটা বিচারকদের কাজ হইতে পারে না। সেই বিচারকরা কি মানে যাই হোক, জনাব আকবর হোসেনের কাছে আমি আছি। জনাব আকবর হোসেন, আমরা পরবর্তী প্রসঙ্গে যাই। আমাদের কাছে দুইটা প্রসঙ্গ নিয়ে আমরা আসলে অনেক বেশি আলোচনা করতেছি গত 3 সপ্তাহ ধরে, কিন্তু এই আলোচনাটা হয়তো আমরা কন্টিনিউ করব। একটা হচ্ছে যে হামের টিকা দেওয়ার ক্ষেত্রে কি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের বড় কোনো গাফিলতি ছিল কিনা, আর দুই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা যে চুক্তি করেছি, সেই চুক্তিটা আসলে এই সরকারও কন্টিনিউ করতেছে, এই চুক্তিটা আমাদের জন্য ভালো কি মন্দ। আপনি যে কোনো বিষয়ে আপনি আলোচনাটা শুরু করতে পারেন, আমরা রাজাকে ভাইয়ের কাছ থেকে তার মন্তব্য শুনবো। আপনি হাম বা মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তি যেটা নিয়ে আপনি বলেন। হ্যাঁ, শুরু করছি। একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, মানে আমি সরকারি চাকরিটা ছাড়ার পর বিভিন্ন জায়গায় যে ইন্টারভিউ গুলো দিচ্ছি, আমাকে অনেকে ইন্টারভিউ করছেন যে ইন্টারিম গভর্নমেন্টের স্পোকস পারসন হিসেবে, অনেকটা সেরকম ভাইব পাওয়া যাচ্ছে আর কি বিভিন্ন জায়গায়। মানে অ্যাজ ইফ ইন্টারিম গভর্নমেন্টের অনেক সিদ্ধান্ত বা অনেক কিছু হয়তো আমার জানা আছে না। আমি শুধু আপনাকে বিশ্লেষক হিসেবে, মনোযোগী পাঠক হিসেবে, যেহেতু আমি অনেক কিছু জানি, আমি ওই জায়গা থেকে আমি আপনাকে দায়ী করতেছি না, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার বা এই সরকারের দায় কথা বলছি না। আমি অন্য আমার যে সাম্প্রতিক যেগুলো দেখছি আর কি, সেখানে আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে হামের প্রসঙ্গটাতে আসি। দিস ইজ ভেরি স্যাড যে এরকম একটা সিচুয়েশন বাংলাদেশে ঘটেছে। প্রতিদিনই শিশু মৃত্যুর ঘটনা ঘটছে এবং আমরা দেখছি 8 জন, 10 জন, 15 জন, 17 জন, 18 জন পর্যন্ত এরকম হয়েছে। এবং এই ব্যাপারটা কিন্তু ধরেন 2 মাস আগে যেভাবে শুরু হয়েছিল, এখনো আমরা কোনো কমতির কোনো লক্ষণ দেখছি না। এখন একটা তো আছে যে ট্রিটমেন্টের প্রসঙ্গ, আরেকটা হচ্ছে যে এই ঘটনাটা কেন ঘটলো, এটার এতদূর এটা আসলো কি করে এটা স্প্রেড হচ্ছে। আমি যেটা মনে করি, এটার জন্য গভর্নমেন্টের উচিত, এবং যেহেতু ইন্টারিম গভর্নমেন্টকে অনেকে ব্লেম করছে যে তখন টিকা কেনা হয় নাই বা টিকা দেওয়া হয় নাই, অনেক রকম কথা আসছে। সো আমি মনে করি যে গভর্নমেন্টের এটা 3টা লেভেলে এটার মানে কাজটা করা উচিত। একটা হচ্ছে একটা সায়েন্টিফিক তদন্ত করা উচিত। এই সায়েন্টিফিক তদন্তটা হচ্ছে যে আমরা দেখেছি যে কেন অনেক শিশু তার টিকা নেবার বয়স হওয়ার আগেই হামে আক্রান্ত হচ্ছে। এটা একটা বড় বিষয়। আমি আজকেই ডেইলি স্টারের একটা রিপোর্ট আমি দেখলাম, সেখানে ডেইলি স্টার বলছে, আমি আপনাকে কোট করি, যে হামে মৃত্যু অর্ধেক শিশুরই টিকা নেওয়ার বয়স হয়নি। অর্ধেক শিশু যারা মারা গেছে, এবং হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া শিশুদের প্রায় অর্ধেকেরই 9 মাস বয়সের কম, যাদের প্রচলিত নিয়ম অনুযায়ী টিকা নেওয়ার বয়সই হয়নি এখনো। ইটস ডেইলি স্টারের রিপোর্ট, আপনারা দেখলে পাবেন। আমি এই যে এখানে দেখাচ্ছিও, দর্শকরা জানতে চাইলে। রাইট। এখন এটা নাকি স্বাস্থ্য অধিদপ্তর এটা করেছে। স্বাস্থ্য অধিদপ্তর যেটা, তারা 21টি জেলা থেকে যে নমুনা নিয়েছে সেটা বিশ্লেষণ করে তারা এটা দেখেছে, এবং এখানে তারা বলছে যে এই 21টি জেলার হামে মৃত্যুর 60 জন শিশুর মধ্যে 29 জনের মৃত্যু হয়েছে 9 মাস পূর্ণ হওয়ার আগেই। তাহলে এখানে তো টিকার প্রশ্নটা সেভাবে আসছে না। রাইট। জনাব হোসেন, আমি একটু ব্যাপারটা একটু বলি আপনাকে।
ধরেন এই যে 9 মাস বয়সের আগে মারা গেছে, 9 মাস বয়সের আগে হামের টিকা দেওয়া যায় না, এইটার মধ্যে কিন্তু একটু লুকোচুরি আছে। মানে এই তথ্যটার মধ্যে আমি লুকোচুরিটা আমি বলি, মিজেলস ম্যানেজমেন্ট কিন্তু আপনার একটা শিশুকে টিকা দিয়ে আপনি এটা করবেন না। যে কোনো জায়গায় মিজেলসের ম্যানেজমেন্টের মধ্যে আপনার যদি টিকা প্রদান কার্যক্রম কোনো কারণে ব্যাহত হয়, তাইলে এটা সংক্রমণটা এমন পর্যায়ে যাবে যে সংক্রমণ ওই শিশু আর ওটা ফাইট করতে পারবে না। ওইটা হয়েছে মানে আমার জানার ইচ্ছা, আপনার এই কথাটা আমার কাছে খুব প্রণিধানযোগ্য মনে হচ্ছে যে আপনি একটা বৈজ্ঞানিক তদন্ত চাচ্ছেন যে এটা আসলে হয়েছে কিনা। ওই সরকারের সময় বা তার আগের আওয়ামী লীগ সরকারের সময় টিকা সংগ্রহ করায়, ক্রয় করায় কোনো ধরনের চেঞ্জ আসছে কিনা। এখন আমি একটা স্পষ্ট চেঞ্জ দেখতে পাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার একটা চেঞ্জ করছিল যে আমরা ইউনিসেফ থেকে পুরোটা না কিনে 50% কিনবো, বা এটা ওইটার ব্যাপারটা বলতে যে এটা নো প্রবলেম। জি হ্যাঁ, নো প্রবলেম। সেই জন্য আমি বলছি যে একটা সায়েন্টিফিক তদন্ত হোক, যেখানে WHO থাকুক, এক্সপার্টরা থাকুক, গভর্নমেন্ট করুক, যে এখানে আমাদের নতুন কোনো ভ্যারিয়েন্টের উদ্ভব হয়েছে কিনা, বা এখানে যারা মারা যাচ্ছে সেটার প্রকৃতিগুলো কেমন, কি কারণে এটা এত দূর আসলো। এটা হচ্ছে একটা। আরেকটা তদন্ত কমিটি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ, যে এই যে আপনি যে প্রশ্নগুলো তুললেন যে টিকা কেনায় কোনো এখানে সিস্টেমেটিক কোনো গলত ছিল কিনা, কেন এটা করা হলো, অ্যাবসলিউটলি সেটা নির্ণয় করা দরকার। আমার মনে হয় আরেকটা সেইটা প্রথমেই করা আরেকটা বিষয় করা একদম একসঙ্গে করবে। এবং আরেকটা করা উচিত যে একটা সংসদে একটা ক্রস পার্টি পার্লামেন্টারি গ্রুপ করা দরকার, যেখানে বিগত সরকারে যারা এই টাইমটার মধ্যে সার্ভ করেছেন ওনাদেরকে ডাকা হোক, প্রশ্ন করা হোক, যেটা ব্রিটেনে করে, আমেরিকাতে করে, কংগ্রেসে ডাকে। এটা ক্রস পার্টি গ্রুপ হবে যে এই যে অভিযোগগুলো উঠছে আপনাদের বক্তব্য কি। আপনার তো সোশ্যাল মিডিয়াতে শুধু ক্যারেক্টার অ্যাসাসিনেশন করে লাভ নাই, এগুলো একটা প্রপার গভর্নমেন্ট ইনভেস্টিগেশন করে এই 3টা লেভেল থেকে নিয়ে আসার কথা। যেটা আমি আজকে খুব খুশি হয়েছি, সরকারের তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান তিনি বলেছেন, আমি ওনাকে কোট করছি, উনি আজকে সংবাদ সম্মেলনে বলেছেন যে হামের টিকা নিয়ে গাফিলতি ছিল কিনা তদন্ত কমিটি হচ্ছে। রাষ্ট্রীয় ব্যক্তি প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক ব্যক্তি প্রতিষ্ঠানের মধ্যে যারা টিকা এবং স্বাস্থ্য নিয়ে কাজ করেন তাদের সমন্বয়ে এই তদন্ত কমিটি গঠন করা হবে, খুব দ্রুতই এর কাজ করা হবে। আমি মনে করি এটা গঠন করা উচিত ছিল আরো 1 মাস আগে। জি জনাব হোসেন, আপনার কাছে মনে হয় না যে এমনিতেই আপনি 20 বছর ধরে বা মানে আমরা যখন দেখি সরকারের পক্ষ থেকে বলা হয় তদন্ত কমিটি গঠন করা হবে, তার মানে এটা নিয়ে কিছু করা হবে না আসলে, কারণ সরকার তদন্ত কমিটি করলেও কিছু করে না, আর তদন্ত কমিটি গঠন করা হবে তো আপনি আশা পাইছেন, কারণ আপনি জাহিদের হয়তো অনেক পছন্দ করেন, আমিও করি, কিন্তু আমি খুব আশাবাদী হইতে পারতেছি না আর কি। আমার কাছে মনে হচ্ছে তদন্ত কমিটি গঠন করা হবে পর্যায়ে যেহেতু এটা আছে, এইটা নিয়ে আমার কোনো আশা ভরসা নাই। আমার কথা হচ্ছে যে আমরা মিডিয়াতে যেগুলো খুব সারফেস লেভেল আলোচনা করছি, আমি বা আপনি কিন্তু আমরা হেলথ এক্সপার্ট না। রাইট, আমি বলেই দিতে পারি এটার জন্য আওয়ামী লীগ দায়ী ছিল, আমি বলেই দিতে পারি এটার জন্য ইউনূস দায়ী, আমি বলেই দিতে পারি যে হ্যাঁ বিএনপি সরকার আসছে, আমি বলছি, আমি শেষ করি, আমি বলতে পারি বিএনপি সরকার আসছে 3 মাস হলো এখনো তারা করতে পারছে না কেন। ব্যাপারটা তো সেটা না, আমাকে আইডেন্টিফাই করতে হবে হু আর রেসপন্সিবল ফর দিস। আপনি তদন্ত কমিটি করে রিপোর্ট কতদিন লাগবে সেটা তদন্ত কমিটি রিপোর্ট করবে। 400 শিশু মারা গেছে, আপনি এখন সংবাদ সম্মেলন করে বলবেন যে তদন্ত কমিটি হবে, মানে তদন্ত কমিটি করতে কি লাগে? তদন্ত কমিটি করতে কি লাগে? আমি শুরুতেই বললাম, জি মানে ওটা তো আমি শুরুতেই বললাম এটা হওয়া উচিত ছিল, আরো 1 মাস আগে হওয়া উচিত ছিল। ওকে, বাট অ্যাট লিস্ট অন্তত অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটিটা বা করুক, যে এই যে এত কথা উঠছে লোকে আশ্বস্ত হোক যে আসলেই ইন্টারিম গভর্নমেন্টের রোলটা কি ছিল, এটা এক্সপোজ হওয়া দরকার। আমি অ্যাডভোকেট রাজাকের কাছে ফিরে আসি। ধন্যবাদ আকবর হোসেন। আমি ওই টিকা বা টিকা ম্যানেজমেন্ট এই সম্পর্কে একটু আপনার মতামত জানতে চাই। তার আগে একজন দর্শকের মন্তব্য একটু পড়ি। উনি বলতেছেন, খালেদ ভাই, মানুষের ভুল থাকতেই পারে, আপনারও ভুল থাকতে পারে, তবে আপনি জেনে বুঝে ভুল করেন না। আপনার মাধ্যমে জানাতে চাই ইন্টারিম সরকারকে রাজনৈতিক দলগুলো কতটা সহযোগিতা করেছিল, প্লিজ উত্তরটা দেবেন। আমার কাছে মনে হয় রাজনৈতিক দলগুলো সহযোগিতা করেছিল, আবার করে নাই, দুটোই ঠিক। জি জানাব রাজাকে। প্রথমত আমি একটা কথা বলি এখানে, দেখেন আপনার এই যে আকবর ভাই যে সায়েন্টিফিক ব্যাখ্যা দিলেন বা তদন্তের কথা বললেন, যেগুলা যে সমস্ত বিষয়গুলা এগুলো ঠিক আছে, এগুলো নিয়ে আমার কোনো ডিবেট নাই, কিন্তু আমার এখানে সিম্পল প্রশ্ন হলো যে তাদের গাফলতিতে টিকা আসে নাই, তাই বাচ্চাগুলো মারা গেছে। সহজ কথা, সহজ সরল কথা। আচ্ছা, হামের টিকা কিনে নাই ইউনূস সরকার। ইউনূস সরকার ছিল একটা, আমার মতে ঢাল নাই তল নাই নিধিরাম সর্দার, এরকম একটা কথা সেরকম। কারণ সে কি ছিল, সে কতখানি কোঅপারেটেড হয়েছে আমরা দেখছি। সে আসার পর আজকে যেমন এই সরকারকে বলা হয় 3 মাস কোনো সাফিসিয়েন্ট টাইম না, আমরা সবাই বলি, কিন্তু ইউনূস সাহেবের সময় তৃতীয় দিন থেকে আন্দোলন শুরু হয়েছিল। সেই আন্দোলনগুলো কোনো ব্যক্তিরা করে নাই, কোনো দলের ছত্রছায়া হয়েছে। এখন সেই দাবি দাওয়াগুলো আমরা দেখছি না। আচ্ছা, এখন এই হামের টিকা যখন আসলো না, তখন কিন্তু এই দেশের রাজনৈতিক দলগুলা সবসময় তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে, সংস্কার নিয়ে, তদন্ত কমিশন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে, নানান বিষয় নিয়ে, সংশোধন নিয়ে, বিচার নিয়ে নানান আলাপ করছে। একবারও কি তারা বলছিল যে হামের টিকা আসছে কিনা, প্রশ্নটা উত্থাপন হয়েছিল কিনা? কারণ রাজনৈতিক দায়িত্ব আছে, ইউনূস সাহেবের কোনো দায়িত্ব নাই, কারণ সে রাজনৈতিক সরকার না, তাকে সবাই বসাইছে, সে নির্বাচিত সরকারও না, একটা তুষের আগুনের মধ্যে, একটা জলজন্ত আগুনের মধ্যে সে বসছে। এটা রাজনৈতিক দলের বক্তব্য থাকা উচিত ছিল। 2 নম্বর আসেন, রোগ কেন আসে, রোগ কোথা থেকে আসে, এটা একটা তাত্ত্বিক ব্যাখ্যা। আর হামের টিকা যারা পৃথিবীতে আবিষ্কার করছে তারা উন্নত বিশ্ব, যারা অবহেলা করে না। তার মানে কি সেখানে হামের লোক মারা গেছে, তাই তারা হামের টিকা বানাইছে, আর হামের টিকাটা আমি বানাচ্ছি না। কেন কথাগুলো বলছি, যে
সবসময় সতর্ক থাকলে সবকিছু করা যায় না, আবার কোঅপারেশন লাগে, রাজনৈতিক দলের কোঅপারেশন। আজকে যে আপনার কমপ্লেনটা তুললেন ইউনূস সরকারের জন্য, আমি একমত যে ইউনূস সাহেবের অবহেলার জন্য আমি ধরে নিলাম, তাহলে এগেইন একই কথা আসে, এটা কি রিয়েল কমপ্লেন না পলিটিক্যাল কমপ্লেন? আবার এই তদন্ত, হামের টিকার বিষয়ে তদন্ত হবে মানে কি? ক্রিমিনাল অফেন্স হয়ে গেছে, উনি টিকা আনেন নাই, মানে প্রসিকিউশন শুরু হয়ে যাবে, তার বিরুদ্ধে মামলা শুরু হয়ে যাবে, আমি টাইম দিচ্ছি কেন মানে কি? তখন কি আপনারা পলিটিক্যাল লিডাররা শুধুই নির্বাচনের জন্য ছিলেন, সব মেনে নিছেন, হামের টিকা আসলো কি আসলো না দেখার দরকার নাই, লোক মরে যাক, আমরা নির্বাচন চাই, নির্বাচন হওয়ার পর 3 মাস? না, কিন্তু যে প্রশ্ন জনাব আকবর হোসেন তুলছিলেন যে এটা কি আসলে পলিটিক্যাল রেটরিক, আপনিও কিছুটা বললেন যে এটা কি আসলে পলিটিক্যাল রেটরিক নাকি আমাদের কাছে আসলে কোনো সায়েন্টিফিক আমার কোনো ব্যাখ্যা, সিম্পল একটা কমপ্লেইন যখন রেজ করছেন আপনারা যে ইউনূস সাহেবের টিকা কিনতে দেয় নাই বা অবহেলা, আপনি স্ট্রিক্ট মামলা করবেন, এখানে আপনার এত কথা কিসের? মামলা করে আপনি প্রমাণ করেন, ইয়েস ইট ইজ ডান বাই হিম। আপনি পলিটিক্যাল কমপ্লেন করছেন, আমি বারবার একই কথা, আমি কিন্তু এটা আমি অনেক চিন্তা করে বলছি, আপনার রাষ্ট্রের বলতে হবে এটাকে রিয়েল কমপ্লেন না পলিটিক্যাল কমপ্লেন। আমরা কিন্তু আপনি ডক্টর ইউনূস সরকার আমলে অনেক আন্দোলনের কথা বলেছিলেন, কিন্তু আমরা কিন্তু রাস্তায় এরকম কোনো সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে আমার একদম স্পেসিফিকলি মনে আছে আমরা কিন্তু ওই সরকারের বিরুদ্ধে অনেকগুলি রিট আবেদন দেখেছি। আপনারা আইনজীবীরা উদ্যোগী হয়ে এরকম অনেক কিছু করেছেন, আপনারা এটা পলিটিক্যাল দলের উপরে কেন ফেলছেন? আমরা দেখেছি যে চেয়ারে বসে যে বিচারক আছেন, সেই বিচারক, হাইকোর্টের বিচারক, তিনি সুমোটো রুল জারি করেছেন যে কেন এইটা হবে না। এখন তারা কোথায়, আবার আপনারা কোথায়? আচ্ছা, এইবার আসেন তাহলে আপনি এটার প্রতি আমি একমত, আপনার সাথে আমি একমত যে উনি একটা বিরাট ওয়াইড পাওয়ার, সাংবিধানিক ক্ষমতা, আপনি জানেন যে রুল দিতে পারে। যেমন ধরেন, আমি তো এখন তর্কের খাতির বলি, আমি কারো পক্ষে বিপক্ষে বলছি না। যেমন ধরুন, আপনি এখনো বলছেন যে আপনি সংবিধান মোতাবেক আছেন, আমরা বারবার কিন্তু বলতেছি সংবিধান মোতাবেক আছি, কিন্তু নির্বাচনটা সংবিধান মোতাবেক হয় নাই, আমি 100% নিশ্চিত। কারণ আপনার সংবিধান বলছিল সংসদ ভেঙে যাওয়ার পর 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার কথা, সেই নির্বাচন আসলো 2026 ফেব্রুয়ারিতে। এইটা আমার এক্সিস্টিং সংবিধান মোতাবেক পারমিট করে না, আমি চ্যালেঞ্জ করছি, নাম্বার 1। নাম্বার 2, তারপরও যদি আপনি গায়ের জোরে ঢুকে যান যে আপনি সংবিধান মোতাবেক নির্বাচন করছেন, তাহলে সংবিধানের 4 ক মোতাবেক এতক্ষণ পর্যন্ত যেহেতু সংবিধান সংশোধন হয় নাই, সংবিধানের 4 অনুচ্ছেদ মোতাবেক সর্বত্র বঙ্গবন্ধুর ছবি ঝুলানো থাকার কথা, আপনি কিন্তু ঝুলাচ্ছেন না। এগুলি পরে আমি সব ঠিক করে নিব, আমার সংবিধানে আমি বহুত কিছু আমি মোতাবেক ঠিক করে নিব। আপনি যখন ঠিক করে নিবেন তখন থেকে অপরাধটা হবে না, যতক্ষণ ঠিক না করেন ততক্ষণ কি? এখন অপরাধী আসি, সে এখন অপরাধ থেকে দায় মুক্তি পাওয়া যাবে ঠিক করে, অসুবিধা কি আমার? বাংলাদেশ সংবিধান আমাকে তাই শিখাইছে, তাই না? বাংলাদেশের সংবিধান তো আমাকে বলে নাই যে আগে ঠিক করে পরে ভালো কাজ করবো, আমি দেখছি আগে ভালো কাজ করে পরে এটা ঠিক করবো। তাহলে বাংলাদেশ সংবিধান, আচ্ছা আপনি তো বাংলাদেশ সংবিধান হাতই দিতে পারবেন না যদি ওইভাবে আসেন, হাতই দিতে পারবেন না, হাত জোর করে দিতে, জোর করে ঠিক করে নিব। হ্যাঁ, এখন আমি আপনাকে বলি একটা কথা, আপনি যেটা ঘর বন্ধ করে তালা চাবি নিয়ে যান, তাহলে সেই ঘরটা ঢোকার কিন্তু 2টা উপায়। এক, যে চাবিটা নিয়ে গেছে তারে আইনে চাবিটা এনে দরজা খুলে ঢুকবেন, অথবা দরজা ভেঙে ঢুকবেন। আমি ঘর ভেঙে, এখন আমি দরজা ভেঙে, ঘর ভেঙে, আপনি দরজা ভেঙে ঢুকেন তো, ঢুকছেনই তো অলরেডি, আবার ঢুকবেন। সেইটা তো কোনো, আমি আমার মনে হয় যে কোনো একটা জায়গায় গিয়ে তো আমাদের থাকতে হবে, অ্যাডভোকেট রাজা কি কোনো একটা জায়গায় তখন থাকতে হবে, তাহলে তো আপনি, আমি সেটাই কনস্টিটিউশনের জন্ম থেকেই না, আমি সুমোটো রুলের জায়গায় আসি, আপনি যেটা বললেন, আপনি যখনই দরজা ভেঙে ঢুকবেন তখনই তো আমার রুল দেওয়ার ক্ষমতা আছে। আমি দিচ্ছি না কেন? আমি দিচ্ছি না এই কারণে আমি আপনার অধীনস্থ, তাই ভাই আমি সহজ জিনিসটা বুঝি, আমি বুঝি আমাকে 106 করে আমাকে ডাইকা জিজ্ঞেস করা হয়েছে যে এইগুলি যেই কাজগুলি আমি করছি সেই কাজগুলি ঠিক আছে কিনা। আমার ব্রাদার জাজেরা সবাই মিলা বসে, চিফ জাস্টিস সবাই মিলা বলছে যে ঠিক আছে। আমি এই জায়গা থেকে আসি, এটা যদি ঠিক থাকে তারপরের গুলি, কারণ আমি যদি এখন ওই ক্ষুদ্রতম কণা বাইর করতে চাই অনুর মধ্যে, পরমাণুর মধ্যে, এই সেইটা তো কোথাও গিয়ে তো আমার থামতে হবে, আমি একটা জায়গায় থাকি। আচ্ছা খালেদ ভাই, আমি আপনার একটা সিম্পল প্রশ্ন করি, যদি আপনাকে আমার প্রশ্ন করা ঠিক না, আমি আপনার কাছ থেকে আপনার কাছে বোঝার জন্য, আমি একটা মনে করেন আমি একজন ছাত্র, আপনি একজন টিচার, আচ্ছা বলেন। না আপনি ধরেন, আমি একটু জানার জন্য যেই প্রশ্নগুলো আমাদেরকে এতক্ষণ আপনি করলেন কথার কথা, সেই প্রশ্নগুলোর সাথে যারা কনসার্ন ব্যক্তি তাদেরকে কি আপনারা করতে পারেন না? এই কাজটা কি আপনাদের না? না, অবশ্যই আমাদের, কিন্তু আমরা ওনাদেরকে পাই না, মানে স্পষ্টত ক্ষমতায় বসার পরে পান না মানে কিভাবে? আমি একটা কথা বলি, কিছুক্ষণ আমরা হত্যা মামলার কথা বলছি, যেমন একটা সাগর রুনি হত্যা মামলা 14 বছরে তদন্ত রিপোর্ট হয় নাই, সেটা কি আপনারা প্রশ্ন করতে পারেন না? 1 কোটি বার প্রশ্ন করা হয়েছে রাজাকি ভাই, 1 কোটি বার প্রশ্ন করা হয়েছে। আচ্ছা আরেকটা আসেন, আমি আজকে আবার শারমিন রিমা হত্যার কথা মনে আছে? আপনার শারমিন রিমা হত্যার কথা মনে আছে? হ্যাঁ মনে আছে। আচ্ছা, শারমিন রিমা হত্যাকার নিজামুদ্দিনের মেয়ে, ঠিক আছে? সেই মামলাটা সাকসেসফুল ছিল কেন জানেন? শুধু মিডিয়া কভারেজের জন্য। আপনার মনে আছে? আমরা প্রতিদিন পত্রিকায় দেখতাম, মনির খুকু জি ওদের কথা বলতে, প্রতিদিন দেখতাম ফলো আপ আসতো, আপনি বলেন সত্য কিনা? প্রতিদিন অলমোস্ট ফলো আপ আসতো। আপনি কেমন প্রশ্ন করতেছেন, উত্তরটা দিতে দিবেন? উত্তরটা দিতে দিব, আমি উত্তরটা দিই। শারমিন রিমা, আমি যদি ভুল না করে থাকি, শারমিন রিমা হত্যাকাণ্ডটা ঘটছিল হচ্ছে 90-এর দশকে, মানে 90-91 এরশাদ সাহেবের মৃত্যুর বা এরশাদ সাহেবের ক্ষমতা থেকে চলে যাওয়ার পর।
তখন বাংলাদেশে চাঞ্চল্যকর বলি আমরা যেসব হত্যাকাণ্ডগুলিকে বা মিডিয়া যেগুলিকে ফলো করবে সেগুলি যত পরিমাণ ছিল তার থেকে এই 40 বছরে বা এই 35 বছরে তার পরিমাণ অনেক গুণ বাড়ছে। মিডিয়াকে প্রতিদিনই নতুন নতুন অসংখ্য জিনিসের সম্মুখীন হতে হয়। এবং তারপর আমি বলি 2012 সালে আমার বন্ধু সাগর সরোয়ার কিংবা তার স্ত্রী তাদের দুইজনের একসাথে নৃশংস ঘটনার পর যদি আপনি সংবাদ মাধ্যমের রিপোর্টের কথা বলেন, কয়েক লক্ষ রিপোর্ট হয়েছে, কিন্তু কয়েক লক্ষ। সেটাই তো বলছি, শারমিন রিমাকে নিয়ে কয়েক লক্ষ রিপোর্ট হয়েছে। না, শারমিন রিমার ক্ষেত্রে সেটা ছিল একক ঘটনা। 1 বছরের মধ্যে তার এই মুনির সাহেবের এবং খুকু মৃত্যুদণ্ড হয়েছে। অ্যাডভোকেট সিরাজুল হক তাদের লয়ার ছিলেন। সেইটার ঘটনাটা আর আজকের ঘটনাটা ডিফারেন্ট। আজকে পুলিশকে চার্জশিট দিতে আমরা বাধ্য করতে পারি না। আজকে 14 বছর হয়েছে, 14.5 বছর। হ্যাঁ, 14.5 বছর, রাইট, 14.5 বছর। একটা চার্জশিট পুলিশ দিতে পারে না, কোর্টই তো যায় না। না, এটা আমি তো বলছি এই কেন যে পারলাম না, সেই প্রশ্নগুলো এর সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে করেন না কেন, আমি বারবার বলছি আমরা সবাই মিলে কেন ধরছেন না। আমি আবারও বলতেছি আকবর আরো ভালো করে বলতে পারবেন। একই প্রশ্ন বাংলাদেশের মানে এই পর্যন্ত কয়জন স্বরাষ্ট্রমন্ত্রী, মানে যখন সাগরুনি মারা গেছে তখন হচ্ছে সাহারা খাতুনের পরে মহিউদ্দিন খান আলমগীরের পরে আরো যারা আছেন আমি নাম বলে আসাদুজ্জামান খান কামাল একজন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, শাহরুখ খানের নাচের সামনে গিয়ে বসে পড়তেন, ওনার নাম বলে গেছি, ওই শামসুল হক টুকু। তারপরে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রথমে ব্রিগেডিয়ার সাখাওয়াত, তারপরে জনাব জেনারেল সাহেব জাহাঙ্গীর, তারপরে এখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। যতবার সাংবাদিকরা ওনাদেরকে পাইছে ততবার এই প্রশ্ন করছে, প্রশ্নের উত্তর জানতে পারছে। আইন তার নিজস্ব গতি করেছে। 6 মাস আবার সময় নেওয়া হয়েছে এই তদন্ত, 6 মাস 5 দিন আগে। তাহলে আপনাকে আমি একটা রিকোয়েস্ট করব, কারণ আপনি যে সমস্ত জায়গায় বিচরণ করতে পারেন সেই সমস্ত জায়গায় বিচরণ করার ক্ষমতা আমাদের নাই। আপনি সাংবাদিক হিসেবে যেতে পারেন। আপনি কতগুলো কমপ্লেইন, এই আমের টিকার কমপ্লেইন, আপনি যুদ্ধ অপরাধীদের কমপ্লেইন, শেখ হাসিনা হত্যা করছে কমপ্লেইন, তারপরে যদি আরো যত কমপ্লেইন আছে সেগুলো একটা জিনিস শুধু আপনি প্রশ্ন করবেন, কমপ্লেইন রিয়েল নাকি পলিটিক্যাল। যদি রিয়েল হয়, পলিটিক্যাল হয়, আল্লাহর রাস্তে এই জিনিসগুলো স্টপ করেন। কারণ আমি সেদিন একটা ইন্টারভিউ দেখলাম, এমন একটা তৃতীয় শ্রেণীর ব্যক্তি, সে বলতেছে চায়না যখন 2080 কথা ভাবে বাংলাদেশ তখন আবার 71-এ ফিরে যায়। এই যে আমাদের ট্র্যাজেডি, এটাই তো আমাদের কাছে খারাপ লাগে। আমাদের 71 আছে, 71-এর ধারাবাহিকতায় 24 হয়েছে, আমরা সামনের দিকে যাব। আমরা কি সামনের দিকে যাচ্ছি? গত একটা সেশন দেখলাম পার্লামেন্টে ওই একই আলাপ হইছে, গুপ্ত সুপ্ত, রাজাকার, স্বৈরাচার, আগরুম বাগরুম। রাষ্ট্রের কি হইলো? রাষ্ট্রের বার্তা কি পাইলো? আপনি আমাকে বলেন তো, গত 1 মাস আমরা কি বার্তা পাইলাম? আমরা আবার আসবো আপনার কাছে জনাব রাজ্জাকি। আমি এখানে দেখতে পাচ্ছি যে একজন দর্শক জসুদ্দিন, উনি বলতেছেন যে একই মত, একই রকম গেস, সবাই ইউনুসের লোক, সবাই একই মতের গেস দিয়ে হাম নিয়ে কথা বলবে, কে ভালো আর্গুমেন্ট হচ্ছে না, সবাই ইউনুসের লোক। ফ্যান্টাস্টিক আপনার অবজারভেশনে। আমি ডক্টর রাজ্জাকি, অ্যাডভোকেট রাজ্জাকি, আপনার কাছ থেকে একটু আলোচনাটা শুরু করি। আপনি খুব অল্প কথায় যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তিটা হয়েছে এবং সেই চুক্তির ধারাবাহিকতায় বিএনপি সরকারও বলতেছে চুক্তিটা অনেক ভালো, নিশ্চয়ই তারা রাখতেছেও চুক্তিটা, এটা নিয়ে একটু আপনার মতামত একটু শুনতে চাই। এটা জনগণের সামনে আসা উচিত কিনা, তারপর এটা আমরা দেখব। জনাব আকবর হোসেনের কাছে আপনি বলার পর আমরা একটু শুনি। আচ্ছা, এটা যদি আপনি আমাকে প্লেন ভাবে বলি, আমি আজকে একটা পত্রিকায় রিপোর্ট দেখলাম, ফরিদা ইয়াসমিন নাকি একটা ইন্টারভিউতে উপদেষ্টা ছিলেন, আমার নামটা ভুল হইতে পারে, যায় না, ফরিদা ইয়াসমিন সম্ভব। উনি বলছেন যে এই চুক্তিটা যখন হয়েছে, আমি কিন্তু আপনাকে এই চুক্তিটা ইন ডিটেইলস আমি জানি সেটা বলবো না, যা শুনতেছি সেটা। উনি বলছেন যে এই চুক্তি করার আগে, নির্বাচনের 3 দিন আগে, 9 তারিখে করার আগে জামাত এবং বিএনপি তাদের সাথে তারা আলোচনা করে তারপর এটা করেছে। 1, 2 উনি আরো বলছেন জামাত এবং বিএনপির তরফ থেকে কোনো অভিযোগ আসতেছে না যে তারা এটা সম্মতি দেয় নাই, তারা নীরব রয়েছে। জামাত টু সাম এক্সটেন্ট এক সময় বলছে যে তারা নাকি সম্মতি দেয় নাই। এখন আমার ব্যক্তিগতভাবে প্রশ্ন, আমি যদি 300 সিট ধরি পার্লামেন্টের, 300 সিটে যারা এমপি হয়ে গেছেন তারা কিন্তু টোটাল জনসংখ্যাটাকে রিপ্রেজেন্ট করেন। টোটাল জনসংখ্যা যদি রিপ্রেজেন্ট করে থাকেন, তাহলে এই চুক্তিটা নিয়ে এখন পর্যন্ত পার্লামেন্টে চুলচেরা আলোচনা হলো না কেন? কারণ ওই ফরিদা ইয়াসমিন এটাও বলছেন যে এই চুক্তি 60 দিনের নোটিশে বাতিল করার অপশন আছে, এই চুক্তি নবায়ন করার অপশন আছে, এই চুক্তি নিয়ে সবাই মতামত নিয়ে যে কোনো রিভিউ করতে পারে, সবকিছু আছে। তাহলে আমরা এই যে, যেমন আপনি আমাকে প্রশ্নটা করলেন আমেরিকার চুক্তি নিয়ে, এই আমেরিকার চুক্তি নিয়ে কনসার্ন যারা, তাদেরকে তো জোরালোভাবে প্রশ্ন করা উচিত। এটা যদি দেশের জন্য ক্ষতিকর হয়, আপনারা কেন পার্লামেন্টের সিদ্ধান্ত নিতে পারতেছেন না? আর দেশের জন্য মঙ্গলজনক হয়, তাহলে আমরা যারা এটা নিয়ে আলোচনা করি, এটা দ্বিমত করি, এটার বিরোধিতা করি, সেটাই বা কেন হবে? সুতরাং বিষয়টা পার্লামেন্টে উত্থাপন করা খুব জরুরি এবং চুলছেরা বিশ্লেষণ দরকার, এবং ঐক্যমত্যের ভিত্তিতে আইদার ইট উইল বি রিজেক্টেড অর ইট উইল বি অ্যাকসেপ্টেড। আমি একটু জনাব আকবর হোসেনের কাছে এই চুক্তির ব্যাপারে একটু শুনতে চাই। যে চুক্তিটা প্রথমেই মানে আমি বলি যে 9 ফেব্রুয়ারি করা হয়েছে, 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, এবং এই চুক্তিটার বিষয়বস্তু জনাব রাজ্জাকি বলছেন যে তিনি পড়ছেন না, কিন্তু এটি পড়া যায় আসলে। এখন এটি চুক্তিটি প্রকাশ্যভাবেই আছে। জনাব আকবর হোসেনের কাছে একটু শুনতে চাই চুক্তির ভালো মন্দ আমাদের জানার অধিকার ইত্যাদি। দেখুন, এই চুক্তি করার আগে
প্রধান দলগুলোর সঙ্গে আলোচনা হয়েছে, এটা কিন্তু আজকে যে ফরিদা আক্তার বলেছেন ব্যাপারটা এমন না। এর আগে এর আগে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং তিনি বিগত সরকারের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন, বর্তমান সরকারের উনি পররাষ্ট্রমন্ত্রী। কই ডক্টর খলিলুর রহমান এই কথা বলার পরে বিএনপি তরফ থেকে তো বলা হয়নি যে না আমরা জানতাম না, আমরা এটা করিনি, বলেছে? বলেনি। বা জামায়াত ইংরাজি ভাবে বলেছে, বাট খুব স্ট্রংলি তারা বলে না, মাঝে মধ্যে চুপ থাকে, মাঝে মধ্যে তারা অন্যদেরকে দিয়ে বলায় এরকম। এবং এনসিপি কিছু বলে না, এনসিপি কিছু বলে না কেন সেটা আমার কাছে রহস্যময় লাগে। তিন রকম। আপনি একদম ঠিক বলছেন যে বিএনপি এটা অস্বীকার করে নাই খলিলুর রহমানের কথা, যে বিএনপি জামাতের সাথে কথা হয়েছে। জামাত প্রথমে বলেছিল যে তাদের সাথে কোনো কথা হয় না, কিন্তু এটা নিয়ে তারা পাল্টা কোনো কিছু বলে না। এনসিপি এটা নিয়ে একদম চুপচাপ। এনসিপি আমি একটা কথা বলি যে ইন্টারিম গভর্নমেন্ট প্রফেসর ইউনূসের নেতৃত্বে যে সরকার ছিল বাংলাদেশে 1 বছর সামথিং, যাই হোক এই সরকার এমন কোনো সিদ্ধান্ত নেয়নি, এমন একটা সিদ্ধান্ত নেয়নি যেখানে ইদার বিএনপি অর জামায়াত অর এনসিপির ইনফ্লুয়েন্স ছিল না। আমি এমন একটা সিদ্ধান্ত এই সরকার নেয়নি আমার জানা মতে। ইদার বিএনপি হয়তো জামাত জানতো। এই ব্যাপারটা আপনি একটু ব্যাখ্যা করেন, কারণ এটা মনে হয় আপনি একটা খুবই এরকম কথা বলেছেন যে এটা নিয়ে আমরা একটু রাজ্জাকি সাহেবের মন্তব্য শুনতে চাইবো। জি অফকোর্স এটা নিয়ে আমার খোলা, এটা আমার বলার কিছু না, এটা খুবই ওপেন সিক্রেট ব্যাপার ছিল। কারণ প্রফেসর ইউনূস সরকারের তো কোনো পলিটিক্যাল ক্যারেক্টার ছিল না, বাট দে ওয়ার সাপোর্টেড বাই পলিটিক্যাল পার্টিস। তাদের শক্তির উৎসটা কোথায় ছিল? তাদের শক্তির উৎস ছিল যে এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি যেগুলো আছে এগুলোই ছিল তাদের শক্তির উৎস। প্রফেসর ইউনূস সরকারে বিএনপি লোক ছিল না, জামায়াতের লোক ছিল না, এনসিপি লোক ছিল না, যারা পরবর্তীতে এনসিপি হয়েছে, তো ছিল তো। উনি তো সবাইকে অ্যাকোমোডেট করেছেন। এবং আপনি দেখেন যে পলিটিক্যাল ন্যারেটিভ যেগুলো তৈরি করা হয়েছে এই ইন্টারিম গভর্নমেন্টের সময়, এগুলো কি কোনো ন্যারেটিভ কি বিএনপির এগেইনস্টে গেছে? কোনো ন্যারেটিভ জামায়াতের এগেইনস্টে গেছে? কোনো ন্যারেটিভ এনসিপির এগেইনস্টে গেছে? যায়নি তো। তাহলে এখন তো বলে লাভ নাই। এবং আপনি দেখেন যে এই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিটা, এইটাকে আমি মনে করি কি বাংলাদেশের সবকিছুই হচ্ছে পলিটিক্যাল। এখানে আপনি রাজনৈতিক লেন্সের বাইরে আপনি কোনো কিছুকে বিচার করতে পারবেন না। এবং মার্কিন এই চুক্তিটা, এটা একটা ভূ রাজনৈতিক একটা কৌশলগত দিক। এর মাধ্যমে আমরা কি পাবো আর কি পাবো না এই আলোচনা যতটা না করা হচ্ছে, তার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে এই চুক্তিটাকে এই ধরনের একটা চুক্তি না করে আমরা এফোর্ড করতে পারতাম কিনা। আমি এইটাই জানতে চাইতেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের উপর কি এরকম চাপ ছিল যে এইটা আপনি 9 তারিখে আপনি এটা সাইন করেন, স্টিল 12 তারিখে একটা ইলেকশন আছে, 17 তারিখে একটা ক্ষমতার পাতাবদল আছে। আমি বলি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এমন অনেক কাজ করেছে, কারণ দেখেন যে এই সরকারটা বাংলাদেশে আর কখনো ফিরে আসবে না এই কম্পোজিশনে, যে একই ব্যক্তি সমন্বয়ে বা একই স্ট্রাকচারে কিন্তু ফিরে আসবে না। হ্যাঁ, এই সরকারটা এমন কিছু কাজ করে দিয়ে গেছে, তারা মনে করেছে যে নির্বাচনে যে জিতুক তাদের জন্য সহজ হয়ে যাক কাজটা, সেটাই তারা করেছে। তারা না চাইলে এটা করতে পারতো, আমার কাছে কিন্তু এক সপ্তাহ পরে করলে আমার কাছে এটা চিরকালের ধাঁধা, যে মানে এটা মানে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের এটা কেন করতে হলো। এটা কি এরকম হইতে পারে জনাব আকবর, যেহেতু নিরাপত্তা উপদেষ্টা সেই সময়কার বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, সেই নিরাপত্তা উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভুল বুঝিয়ে চুক্তিটা করেছিলেন? এটা কি হইতো, মানে ভুল বুঝিয়ে বা ঠিক বুঝিয়ে আমি জানি না, মানে ইনফ্লুয়েন্স করে? নো নট এট অল। মানে আপনাকে জিনিসটাকে দেখতে হবে একটা, যেটা আমি বললাম যে আপনি একটা ব্রডার পলিটিক্যাল স্পেকট্রামে দেখেন। ডক্টর ইউনূস ভুল বোঝার মতো কোনো মানুষ না যে ওনাকে কেউ ভুল বুঝিয়ে দিবেন আর উনি ভুল বুঝে ফেললেন। একটা হাইলি সেন্সিটিভ টাইমে কেন এই চুক্তিটা স্বাক্ষর করতে হলো? আমি যেটা বললাম যে এটা 1 মাস পরে হলে তেমন কোনো ক্ষতি ছিল না, একটা 1 সপ্তাহ ঠিক আছে, এটা আমার কাছে ইলেকশনের আগে এটা আমার কাছে ধাঁধার মতো। আপনার কাছে জবাবটা কি আপনি বলেন তো, কেন করলেন উনি? এখন শুনেন, আমাদের এখানে যে ভূ রাজনীতি, আমরা আমেরিকান এক্সেসের বাইরে যেতে পারবো না, রাইট? হ্যাঁ, আমরা পারবো না। আমাদের সঙ্গে আমাদের এই 5ই আগস্ট পরবর্তী সময়ে আমাদের যে একটা নতুন ভূ রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, এখানে আমাদের বিগ নেইবার্স যারা আছে বা বিগ নেইবার যারা আছে তাদেরকে কন্টেইন করার জন্য আমাদের আমেরিকার কাছ থেকে একটা কন্টিনিউয়াস পলিটিক্যাল সাপোর্ট দরকার, অফকোর্স দরকার। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র যদি সেই রাজনৈতিক সমর্থনটা বাংলাদেশের প্রতি না রাখে, বা ইউনূস সরকার বলেন বা পরবর্তীতে যে সরকারগুলোই আসবে তাদের প্রতি যদি না থাকে, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতাই বলেন, তখন সেটা বিপন্ন হবে। কে বিপন্ন করবে? অন্যরা বিপন্ন করবে। তখন আমেরিকা সেখানে তারা আর কোনো রোল প্লে করার জন্য সুযোগ থাকবে। আমেরিকা এরকম একটা চাপ, বা আমি যদি এটাকে সোজা টেনিদার ভাষায় বলি যে ব্ল্যাকমেইলিং কি করতেছিল বাংলাদেশে, যে না তোমরা যদি এটা না করো এটার মধ্যে এটা হবে না? ব্যাপারটা না ব্ল্যাকমেইলিং করার কোনো বিষয় না। মানে আমি যেটা জানতেছি যে আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে আমেরিকার চাপটা সহ্য করার জন্য বা হজম করার জন্য বাংলাদেশের চুক্তিটা করা দরকার ছিল। ডক্টর ইউনূসের বিবেচনায় কি আমেরিকার চাপটা হজম করা নাকি বাংলাদেশের জন্য ভালো করা, কোনটা ছিল? মানে কেন আমি বলতেছি, উনি তো ইচ্ছা করলে এটা এক সপ্তাহ ডেফার করতে পারতেন, যে না আপনি এক সপ্তাহ পরে করেন, আমি নাই এখন আর ক্ষমতা নাই, এক সপ্তাহ করতে পারতেন। হ্যাঁ,